এস এম সুমন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা একটু তার কাছে একটু জানতে চাই যে আসলে এই যে 35 থেকে 35 করা হলো, এই ক্ষেত্রে আসলে প্রতিবন্ধকতা আসলে কি তৈরি হবে, কিংবা ওদিকে 65 বছর বয়স পর্যন্ত যখন অবসরের ঘোষণা করা হয়, আসলে বাংলাদেশের প্রেক্ষিতে আহ আমরা আসলে কোন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে যাচ্ছি বলে আপনি মনে করছেন? জি, ধন্যবাদ প্রত্যাশার বাংলাদেশ এবং উপস্থিত যারা অতিথিবৃন্দ আছেন। আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, প্রথমে বলে নিই এখানে যে তিনজন আছেন তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি 2010 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম এবং এরপরে আমি ওখানে ভর্তি হয়ে যাই। এরপরে আমি আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়ার পরে আমি আবার চিটাগাং এসে এই ভর্তি ক্যান্সেল করে তারপর আবার খুলনায় চলে যাই, যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট খুলনায়। তো সেই দিক থেকে আসলে চিটাগাং ইউনিভার্সিটির প্রতি আমার একটা ফ্যাসিনেশন বলেন, বা আমি ওখানকার একজন স্টুডেন্ট হিসেবে অ্যাডমিটেড ছিলাম, তো এই একটা দুর্বলতা আছে। তো সেই হিসেবে বলতে পারি আমরা এখানে আজকে যে চারজন অতিথি, চারজনই চিটাগাং ইউনিভার্সিটির অতিথি। তো সঙ্গত কারণেই আসলে যে বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে, আমি যদি আমার কথা বলি, আমি একজন ইঞ্জিনিয়ারিং পাশ করে আমি বেসরকারি চাকরি করি। আমি একটা মোবাইল অপারেটরে রিজনাল হেড হিসেবে টেকনোলজি পার্টে দায়িত্বরত আছি। এখন আমি কয়েকটা প্রশ্ন আসলে এখানে রেখে যাই। প্রথমত দেখেন, এখানে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছে যে সরকারি চাকরির একটা বয়সসীমা, যেটা আগে 30 বছর ছিল এবং কিছু প্রতিবন্ধী বা কিছু বিশেষ ক্ষেত্রে এটা আসলে 32 বছর ছিল, এখন সেটা 35 বছর করা হয়েছে। এবং রিটায়ারমেন্টের যে বয়সসীমা ছিল সেটা 60 বছর, সেটা করে দেওয়া হয়েছে 65 বছর। এটা যৌক্তিকতা নিয়ে আলোচনা করা হচ্ছে। এখন আমার পয়েন্ট হচ্ছে, দেখেন একটা ছাত্র বা একটা ছাত্রী যখন পড়াশোনা করে তখন তিনি তার গ্রাজুয়েশন শেষ করে 23 বা 24 বছর বয়সে। তার মানে আমি যদি ধরে নিই সেই স্টুডেন্টটা শুধুমাত্র একটা সরকারি চাকরির জন্য সে চেষ্টা করে যাচ্ছে এবং সে লাস্ট চেষ্টা পর্যন্ত যায়, তাহলে তার এক যুগ চেষ্টা করতে হবে, অলমোস্ট 11 থেকে 12 বছর চেষ্টা করে সে একটা সরকারি চাকরি পাবে। এখন এই যে একটা ছাত্র, সে যে ছেলেটা 7 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে আর যে ছেলেটা মাত্র গ্রাজুয়েশন শেষ করছে, নিশ্চয়ই তার চেয়ে ওই 7 বছর প্রিপারেশন নিয়ে ছেলেটার প্রিপারেশন ভালো থাকবে, তার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাহলে এই যে একটা বেকারত্বের কিউ, এই কিউ কিন্তু বয়ে বেড়াইতে হবে এক্সেপশনাল কেস ছাড়া। এখন এটা একটা ছেলের জন্য কতটুকু প্র্যাকটিক্যাল, তার চেয়ে বড় ব্যাপার আপনারা একটা চিন্তা করেন, আমাদের অনেক ছাত্রী আছে, একটা ছাত্রীর জন্য 35 বছর ধরে শুধু চাকরির জন্য অপেক্ষা করা, এটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে কতটা চ্যালেঞ্জিং, এটা একবার ভাবতে হবে। 2 নম্বর পয়েন্ট, বর্তমান সময়ে যদি আপনি ট্রেন্ড দেখেন, বুয়েটে পড়া, মেডিকেল করা, মানে একেবারে কোর টেকনোলজিক্যাল সাইডে, অথবা ধরেন ফিশারিজে পড়তেছে, ফার্মেসিসে পড়তেছে, একদম কোর কিছু সাবজেক্টে পড়া ছেলেপেলেরাও তারা বিসিএস পড়াশোনা করে একেবারে সেপারেট একটা সেক্টরে চলে যাচ্ছে। তাহলে ক্রাইসিস কি হতে পারে? ক্রাইসিস হতে পারে এই যে কোর জায়গাগুলা, এই টেকনিক্যাল পার্ট বা তার যে বেসিক কোর জায়গা, সেই জায়গা তো আমাদের এক্সপার্টিস দরকার, এটা তো আমরা অস্বীকার করতে। তাহলে কি বাংলাদেশ সেই জায়গায় সেই এক্সপার্টিসটা আমরা হারাচ্ছি কিনা, এটা একটা প্রশ্ন উদয় করবে। আবার এদিকে খেয়াল করেন, এখন 35 বছর করে আপনি ওপাশে 60 কে 65 করছেন, তার মানে কি আপনার রিটায়ারমেন্ট হবে আরো 5 বছর পরে। যে মানুষগুলো 60 বছর বয়সে রিটায়ারমেন্ট করতো, সে 65 বছর, মানে কি আপনার 5 বছর কিন্তু আপনার ভ্যাকেন্সি ক্রিয়েট হবে না। তাহলে এই যে 30-এ 35 করছে, তাহলে কি আজই খুব বেশি লাভ হয়ে যাবে? ভ্যাকেন্সি হবে না, তো 5 বছর তো ওদিকে তারা কন্টিনিউ করবে। প্রশ্ন, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের খাদ্যাভ্যাস বলেন, আমি যদিও ডাক্তার না, বাট এই এনারা যারা এক্সপার্ট বলতে পারে আমাদের কর্মক্ষমতা আসলে 60 বছর 65 বছরে কতটুকু থাকে, এটা একটা প্রশ্নের ব্যাপার। আবার একটা ছেলে যদি 35 বছর বয়সে চাকরিতে ঢোকে, তাকে ট্রেন আপ করতে, যে প্রতিষ্ঠানে ঢোকেন কিছু বেসিক ট্রেনিং আছে, করতে আপনার হয়তো 37-38 বছর বয়স হয়ে যাবে। আপনি একবার চিন্তা করেন, একটা মানুষ তার কর্মজীবন শুরু করলো 37-38 বছর, তাহলে সে আর কি আউটপুট দিয়ে আর 60-65 বছরে কতটুকু কি করবে? সো আমার কাছে এই চ্যালেঞ্জ গুলো আছে। পাশাপাশি আমি আরেকটু বলি, যেহেতু এখানে আমার ইউনিভার্সিটির ছোট ভাই মনে করে বলছি, ধরেন একটা ছেলে বিয়ে শাদী তো করতে হবে, একটা হয়তো কলেজে পড়তে পড়তে কারোর সাথে একটা কমিটমেন্টে চলে গেছে, চাকরি হচ্ছে না, 35 বছর বসে থাকবে। বলেন তো এটা কি প্র্যাকটিক্যাল? 35 বছর ধরে একটা মানুষকে কমিটমেন্টে আটকায় রাখা, এটা তো আসলে হয় না। সো দেখা যায় কি তাদের ব্যক্তিগত জীবনে এর একটা ইম্প্যাক্ট পড়বে। একটা পরিবারে একটা ছেলে বেকার থাকা, সেই পরিবারটাকে অ্যাফোর্ড করতে পারলেও সেই সচেতন ছেলেটার জন্য এটা একটা
মানসিক চাপ, আমাদের তরুণ সমাজ এই মানসিক চাপ নিয়ে বড় হবে। এগুলো, এই সাইকোলজিক্যাল ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে। আমি সর্বশেষ এইখানটায় যে বিষয়টা তুলে আমি তারপরে আমার আলোচনায় যাবো যে আমি কি চাই। দেখেন, কেন মানুষকে সরকারি চাকরির প্রতি এত মোহ? স্যালারি কত টাকা, কিসের মোহ? আগে এটা ভাবতে হবে যে কেন আমাকে সরকারি চাকরিটাই করতে হবে। দুইটা জিনিস আসতে পারে। এক হচ্ছে এখানে অল্প স্যালারি হলো, আমরা যদি এখন সরকারি আমলা থেকে শুরু করে সরকারি কর্মকর্তা, আমরা দেখছি যে বিসিএস এর কোন একজন ড্রাইভার, আপনারা সবাই যে অবগত আছেন, কোটি কোটি টাকা হয়ে গেছে। এরকম যদি আপনি বিভিন্ন দপ্তরের তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মকর্তাদেরও এরকম অনেক অনৈতিক টাকা পয়সা হয়ে যায়। এই স্কোপ বেশি এটা হইতে পারে কিনা আমি আই এম নট শিওর। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা যারা প্রাইভেট সেক্টরে চাকরি, আমাদেরকে প্রতিনিয়ত আপ টু ডেট থাকতে হয়, আমাদেরকে টিকে থাকতে হয় আমাদের পারফরমেন্স দিয়ে। প্রতিদিন আমাদের পড়াশোনার মধ্যে থাকতে হয়। যেহেতু আমি টেকনিক্যাল লাইনের লোক, আমাকে টেকনোলজি আপডেট হয়, আমাকে ওই অনুযায়ী ট্রেন আপ হয়ে আপডেট হয়ে চ্যালেঞ্জ ফেস করে আমাকে আমার ক্যারিয়ার ডেভেলপ করতে হয়। তাহলে কি কোনো কারণে আমাদের তরুণ সমাজ এটা মনে করছে যে আমি চ্যালেঞ্জ নিতে চাচ্ছি না, আমি একটু রিল্যাক্স লাইফে আমার ক্যারিয়ার করতে চাচ্ছি? যদি এটা হয়ে থাকে তাহলে তো এটা অনাকাঙ্ক্ষিত। এখন এই চ্যালেঞ্জ গুলোর বাইরে এখন আমার প্রস্তাবনা কি হতে পারে? দেখেন, আমাদের এই মানসিক চিন্তা থেকে বের হয়ে আসতে হবে যে আমাকে সরকারি চাকরিই করতে হবে। সেটা আমি 12 বছর বা 1 যুগ বেকার থেকে এই ট্রমা নিয়ে ইকোনমি ফ্লো বন্ধ করে দিয়ে, অথবা আমি বেসরকারি চাকরি করতে হবে। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, বাইরের কোম্পানিগুলো আমাকে দিয়ে যে পরিমাণ আউটপুট নেবে তার হয়তো খুবই সামান্য আমাকে পে করে তারা তাদের দেশে রেভিনিউ নিয়ে যাবে। সো এর বাইরে থেকে আমাদের এই জেনারেশনকে আসলে কিভাবে উদ্যোক্তা হওয়া যায় এই ব্যাপারে আমাদের সবাইকে থেকে ইনফ্লুয়েন্স করতে হবে। যে কোনো ভাবে আপনাকে তাদের মগজে এটা ঢুকাইতে হবে, তুমি লেখাপড়া শিখছো চাকরি করার জন্য না। ইউনিভার্সিটি আর ইউনিভার্সাল জায়গা, এটা তোমাকে মানুষ হইতে শেখায়। তোমাকে এই লেখাপড়া শিখতেছো নট নেসেসারি তোমাকে চাকরি করতে হবে। আপনারা খুঁজে দেখেন, আপনারা প্রত্যেকে গ্রামে দেখেন একেবারে বকরম সিগনেচার করতে পারে না, কোটি টাকার মালিক, এরকম লোক বহুত পাবেন। তার মানে টাকা পয়সা হওয়ার জন্য চাকরি নেসেসারি, এই লেখাপড়া নেসেসারি না। টাকা পয়সা হওয়ার জন্য কিন্তু না, আপনাকে লেখাপড়া করতে হবে, আপনি মানুষ হবেন সেজন্য। আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা আপনারা জানেন। এই লেখাপড়া মানে ওরা হয়তো বড় বড় চাকরি পেতে পারে, কিন্তু ওরা তো মানুষ হয় নাই যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। সো আমাদের এই ছাত্র সমাজকে এইটা মাথায় নিতে হবে যে আমরা লেখাপড়া করছি মানুষ হওয়ার জন্য, চাকরি ম্যান্ডেটরি না। আপনারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন। যদি আমরা প্রত্যেকে এই উদ্যোক্তা হওয়ার চিন্তা করি তাহলে বাংলাদেশ বদলে যাবে এবং আপনাদের দ্বারাই বদলে যাবে। একটা ওনারশিপ আসে, আপনি অন্যের চাকরি করা আর নিজের একটা কাজ করা, দুটোর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য আছে। জি ধন্যবাদ। তো ধন্যবাদ আমার এইটার ব্যাপারে আমি 30 সেকেন্ড বলে শেষ করব। আমার কাছে মনে হয় সরকারি চাকরিতে কোনো বয়স সীমায় থাকা উচিত না, বরঞ্চ মানুষের প্রয়োজন দক্ষতা অনুযায়ী চাকরিগুলো দেওয়া উচিত। যে সেক্টরের জন্য যে দক্ষতা এবং যে বয়সের মানুষ দরকার সেইখানে সেই লোকদের সেট করা উচিত, এটা উন্মুক্ত করে দেওয়া উচিত। ধন্যবাদ। জি ধন্যবাদ।